আমার নিজের বিয়ের মঞ্চে আমার বোন আমার লেহেঙ্গা পরে। আমার হবু স্বামী হাত শক্ত করে ধরে হেঁটে এসে হাসতে হাসতে বলল, সারপ্রাইজ। আজকে আমরা বিয়ে করেছি। সে যা বুঝতে পারেনি তা হলো, সে ঠিক সেই মুহূর্তে আমার সাজানো খেলায় পা দিয়েছে। বিয়ের হলটা ভর্তি আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, আব্বুর অফিসের লোকজন, আম্মুর বান্ধবীরা। প্রায় ৩০০ মানুষ। মঞ্চে ফুল দিয়ে সাজানো, ব্যাকড্রপ, লাইটিং, ক্যামেরাম্যান, সব কিছুই ঠিকঠাক। শুধু একটা কনের ঘরে সাধারণ একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছি, কারণ আমার কনের লেহেঙ্গা গায়ে। প্রথমে ভেবেছিলাম হয়তো পার্লারে কেউ সাজিয়েছে, তারপর মনে হলো হয়তো ভুল করে অন্য কোথাও রাখা হয়েছে। কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। হঠাৎ করে বাইরে হইচই শুরু হলো। কেউ দৌড়ে এসে বলল, আপু, বাইরে একটু আসেন। তার গলায় এমন কিছু ছিল যেটা শুধু শুনে আমার বুক ধক করে উঠল। আমি আর কিছু না ভেবেই ছুটে গেলাম মেইন হলের দিকে। তারপর সবকিছু থেমে গেল। আমার বোন লাবণী মঞ্চে দাঁড়িয়ে, আমার লেহেঙ্গা পরে, যেটা আমি নিজের হাতে বেছে নিয়েছিলাম, মাসের পর মাস ধরে ডিজাইন ঠিক করেছিলাম, সেটা পরে আছে। আর তার পাশে দাঁড়িয়ে আছে রিয়াদ, আমার হবু স্বামী। না, এখন আর না। লাবণী মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল, সবাই একটু শোনেন, একটা ছোট সারপ্রাইজ আছে। হল ঘরে হাসি গুঞ্জন উঠল। কেউ বুঝতে পারছে না কি হতে যাচ্ছে। তারপর সে রিয়াদের হাতটা আরো শক্ত করে ধরে বলল, আজকে আসলে আপু না, আমাদের বিয়ে। কয়েক সেকেন্ডের জন্য পুরো হলটা নিস্তব্ধ। তারপর ফিসফাস শুরু হলো। কেউ অবাক, কেউ শখ, কেউ আবার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কি হয় এখন। আমার আম্মু উঠে দাঁড়িয়ে হাতাহাতি দিলেন। যা হওয়ার তাই হয়েছে, তিনি বললেন, যেন এটা আগেই ঠিক ছিল। আমার মাথার ভেতরটা ঝাঁকুনি খেলো। আম্মু জানতেন, সবাই তাকিয়ে আছে আমার দিকে। আমি কি কাঁদবো, চিৎকার করব, মাটিতে বসে পড়ব, কিন্তু তারা জানে না আমি অনেক আগেই কেঁদে নিয়েছি। ঘটনাটা শুরু হয়েছে ২ মাস আগে। সেই দিন রাতে আমি রান্নাঘরে পানি খেতে গিয়েছিলাম। ড্রয়িং রুম থেকে আস্তে আস্তে কথা বলার শব্দ আসছিল। আমি ভেবেছিলাম আম্মু ফোনে কথা বলেছে, কিন্তু কাছে গিয়ে শুনলাম লাবণী আর রিয়াদ। তুই তুই নিশ্চিত আপু কিছু বুঝতে পারছে না? লাবণী বলবি। রিয়া হেসে বলল, ও খুবই সরল, কিছু বুঝবে না। আমার হাত থেকে গ্লাসটা প্রায় পড়ে যাচ্ছিল। সেই দিন রাতে আমি সব বুঝে গিয়েছিলাম, কিন্তু কাউকে কিচ্ছু বলিনি। পরের দিন আমি চুপচাপ রিয়াদের ফোন চেক করলাম। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সব জায়গায় একই গল্প, ছবির, ভিডিও, মেসেজ। তারা অনেক দিন ধরেই আমার পেছনের সম্পর্কটা চালিয়েছে। আমি চাইলে সেই দিনই সব ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি জানতাম এই ধরনের মানুষগুলোকে শুধু ছেড়ে দিলে হয় না, তাদের আসল মুখোশটা সবার সামনে আনতে হয়। তারপর শুরু হলো আমার পরিকল্পনা। আমি কিছুই বুঝিনি, এমন ভান করতে থাকতাম। বিয়ের শপিং, গায়ে হলুদ, মেহেন্দি, সব কিছুই আগের মতোই অংশ নিলাম। লাবণীর মাঝে মাঝে আমার লেহেঙ্গা দিকে এমনভাবে তাকাতো যেন সেটা তারই। আমি শুধু হাসলাম। একদিন ইচ্ছে করে বললাম, এই ড্রেসটা তো আমি খুব কষ্ট করে বানিয়েছি। লাবণী ঠোঁট বাঁকিয়ে বলল, দেখা যাক শেষ পর্যন্ত কার গায়ে যায়। সেই দিন আমি নিশ্চিত হলাম। আমি চুপচাপ আরেকটা প্ল্যান করলাম, একই ডিজাইনের আরেকটা লেহেঙ্গা বানালাম, কিন্তু ছোট একটা পরিবর্তন রেখে। আর যেটা আলমারিতে রেখে দিলাম সেটা ছিল ওদের জন্য। আমি একটা ভিডিও তৈরি করলাম, সব প্রমাণ একসাথে জড়ো করে, কিছু সিসিটিভি ফুটেজ, কিছু রেকর্ডস করা কথোপকথন, সব। আজ সেই দিন, সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। ওরা আমার ড্রেস চুরি করেছে, মঞ্চে উঠে ঘোষণা দিয়েছি। সবাই আমাকে অপমান করার জন্য প্রস্তুত। আমি ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলাম। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। আমি মাইক্রোফোনটা হাতে নিলাম। আমি খুব খুশি তোমরা সবাই আজ এখানে এসেছো। আমি শান্তভাবে বললাম, হল ঘর একদম চুপ, কারণ আমারও একটা সারপ্রাইজ আছে। লাবণী মুখে হাসিটা একটু থেমে গেল। হৃদয় ভ্রু কুঁচকালো। আমি সেটা ইভেন্ট ম্যানেজের দিকে তাকালাম, হালকা মাথা নাড়ালাম।
হঠাৎ করে বড় স্ক্রিনটা জ্বলে উঠল। প্রথমে একটা ছবি, তারপর আরেকটা, তারপর ভিডিও। হল ঘরে সবাই স্তব্ধ। লাবণী আর রিদানের মুখের রং বদলে গেছে। আম্মু ধীরে ধীরে বসে পড়লেন। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে বললাম, এটা তো শুধু শুরু। কারণ সবচেয়ে বড় সত্যিটা এখনো আমি বলিনি। এটা তো আমার কণ্ঠটা শান্ত ছিল, কিন্তু হল ঘরের বাতাসটা ভারী হয়ে উঠেছিল। স্ক্রিনে তখনও ভিডিও চলছে। লাবণী আর রিদন কখনো রেস্টুরেন্টে, কখনো গাড়ির ভেতর, কখনো আমাদের বাসার ছাদে। এমন কিছু মুহূর্ত যেগুলো তারা ভাবতো কেউ কোনোদিন দেখবে না। পুরো হল নিস্তব্ধ, শুধু ফিসফাস আর চাপা শ্বাসের শব্দ। এগুলো মিথ্যে। লাবণী হঠাৎ চিৎকার করে উঠল। তার গলায় আতঙ্ক স্পষ্ট। আপু ওগুলো বানিয়েছে আমাকে ফাঁসানোর জন্য। আমি ধীরে তার দিকে তাকালাম। কোনো রাগ নেই, কোনো কান্না নেই, শুধু একদম ক্লান্তি। তুই এখনো মিথ্যে বলবি? আমি শান্তভাবে বললাম। রিয়াদ এবার সামনে এগিয়ে এলো। শুনে সবাই প্লিজ শান্ত হন, সে বলল, যেন সে এখনো পরিস্থিতি সামলাতে পারবে। এগুলো পুরনো কিছু ভুল আমরা ঠিক করে নিতে চেয়েছিলাম। আমি হেসে ফেললাম। ভুল? আমি তার কথা কেটে দিলাম। 2 মাস ধরে গোপনে সম্পর্ক রাখা, আমার বিয়ের প্ল্যান করা, তারপর আমার ড্রেস পরে আমার মঞ্চে উঠে ঘোষণা দেওয়া, এটা ভুল? হল ঘরে আবার ফিসফাস শুরু হলো। আমার খালা ফুপু, কাজিনরা সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কেউ কেউ মাথা নাড়াচ্ছে, কেউ আবার মোবাইলে ভিডিও করতে শুরু করেছে। তুই এত নাটক কেন করেছিস? হঠাৎ আমার আম্মু গলা শোনা গেল। আমি তার দিকে তাকালাম। তার চোখে রাগ। আমার জন্য না, লাবণীর জন্য। মানুষের সামনে নিজের বোনকে অপমান করতে তোর লজ্জা লাগে না? তিনি বললেন। আমার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল 1 সেকেন্ডের জন্য। তারপর আবার সবকিছু স্থির হয়ে গেল। আম্মু, আমি ধীরে বললাম, আপনি কি আগে থেকেই জানতেন? হল ঘর আবার নিস্তব্ধ। সবাই অপেক্ষা করছে এই প্রশ্নের উত্তরের জন্য। আম্মু কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বললেন, আমি যা করেছি আমার ছোট মেয়ের ভালোর জন্যই করেছি। আমার কানে যেন শব্দটা প্রতিধ্বনিত হলো। ছোট মেয়ের ভালোর জন্য? তাহলে আমারটা? আমি জিজ্ঞেস করলাম। আমার গলায় কোনো চিৎকার নেই, শুধু একটা সোজা প্রশ্ন। তিনি চোখ সরিয়ে নিলেন। তুই বড়, তুই বুঝবি। আমি হালকা মাথা নাড়ালাম। হ্যাঁ। আমি বললাম, আজকে সব বুঝে গেছি। স্ক্রিনটা তখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন আর স্ক্রিনের দরকার নেই। কারণ আসল নাটকটা এখন সবার সামনে। আমি আবার মাইক্রোফোনটা তাকালাম। আপনারা সবাই হয়তো ভাবছেন এই গল্পটা এখানে শেষ। আমি ভাবলাম, কিন্তু আসল সত্যটা এখনো বাকি। লাবণী কেঁপে উঠল। আপু প্লিজ, সে ফিসফিস করে বলল। প্রথমবারের মতো তার চোখে ভয়। আমি তার দিকে তাকালাম। ভয় পাচ্ছিস? আমি নরম গলায় বললাম, আমি কখন সব জানতাম? তখন কি একবারও ভাবেছিস আমি কি অনুভব করছিলাম? সে কিছু বুঝতে পারল না। আমি ব্যাগ থেকে একটা ফাইল বের করলাম। সাদা একটা খাম। সবার চোখ এখন ওই খামের দিকে। এইটা? আমি বললাম, শুধু সম্পর্কর প্রমাণ না, এর ভেতরে আছে টাকা পয়সার হিসাব। হল ঘরে আবার গুঞ্জ। রিয়াদ। আমি তার দিকে তাকালাম। তুমি কি সবাইকে বলবে বিয়ের খরচের জন্য আমি কত টাকা দিয়েছিলাম? সে চুপ। না। তাহলে আমি বলি। আমি নিজেই বললাম, এই বিয়ের 70% খরচ আমি দিয়েছি। আমার সেভিংস, আমার জব, আমার কষ্টের টাকা। কিছু লোক এবার স্পষ্ট অবাক হয়ে উঠল। আর তুমি? আমি বললাম, তুমি বলেছিলে তুমি বাকি 30% দেবে। আমি খামটা খুললাম, কাগজগুলো বের করলাম, কিন্তু আসল সত্যটা হলো তুমি কোনো টাকাই দাওনি। পুরো হল ঘর থমকে গেল। বরং আমি ধীরে বললাম, তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছো। একটা তীব্র শব্দ উঠল ভিড় থেকে। হৃদয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। একটা মিথ্যা। সে চিৎকার করে উঠল। আমি একটা কাগজ তুলে ধরলাম। এটা ব্যাংক স্টেটমেন্ট। আমি বললাম, আর এখানে তোমার সিগনেচার আছে। হল ঘরের লোকজন সামনে এগিয়ে আসে। কেউ কাগজটা দেখতে চাইছে, আবারও আরও আছে। আমি বললাম, লাবণী, তুই কি জানিস ও তোকে কি বলেছে?
লাবণী হতভম্ব। কি? আমি বললাম তার চোখে, ও তোকে বলেছে আমি নাকি ওকে বিয়ে করতে জোর করেছি, তাই না? লাবণী ধীরে মাথা নাড়ালো। আমি হেসে ফেললাম, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দে নেই। সত্যিটা হলো, আমি বললাম, ও একই সময় আমাদের দুজনকে আলাদা আলাদা গল্প বলেছিল। হল ঘরে একটা চাপা শ্বাসে ঢেউ বয়ে গেল। লাবণী এবার ধীরে ধীরে রিয়াদের দিকে তাকালো। তার চোখে এখন শুধু একটা প্রশ্ন, তুই আমাকে ব্যবহার করেছিস? রিয়াদ পিছিয়ে গেল, না আমি। কিন্তু এবার কেউ তার গলা শুনছে না। আমি মাইক্রোফোনটা নামিয়ে ফেললাম। সবাই এখন নিজের মতো করে বুঝে নিচ্ছে, কিন্তু আমি জানি এখানে এখনো শেষ হয়নি, কারণ সবচেয়ে বড় সত্যটা এখনো কেউ জানে না। আমি ধীরে বললাম, আর একটা কথা আছে। সবাই আবার আমার দিকে তাকালো। আমি গভীর একটা শ্বাস নিলাম। এই বিয়েটা আমি থামলাম। আজকে হওয়ার কথা ছিল না। হল ঘর আবার নিস্তব্ধ, কারণ আমার গলাটা একটু ভারী হয়ে এলো। আমি 1 মাস আগে এই বিয়ে ক্যান্সেল করে দিয়েছিলাম। একসাথে অনেকগুলো প্রশ্ন ভেসে উঠল। কি তাহলে? আমি ধীরে হাসলাম। আজকে শুধু একটা কাজ করার জন্য আমি এই অনুষ্ঠানটা রেখেছিলাম, সত্যিটা সবার সামনে আনার জন্য। লাবণী স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রিয়া চুপ। আম্মু বসে পড়েছে। সবাই বুঝে গেছে আজকে কেউ বিয়ে করতে আসেনি, আজকে কারো মুখোশ খুলতে এসেছে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প বিয়ে প্রতারণা চলবে।